গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব সুনীল গঙ্গোপাধ্যায়ের অগ্নিপুত্র পর্ব ৭ এবং এটি শেষ পর্ব। একজন ইংরেজ সার্জেন্ট সেই কামরায় ঢুকে পড়ে জিজ্ঞেস করল, হু ইজ গ্রেট সূর্য সেন, দ্যাট ওল্ড ম্যান? এই বলেই সে সেই শৃঙ্খলিত মানুষটিকে ঘুষি মেরে অজ্ঞান করে ফেলল। ৩ মাস পর তারকেশ্বর দস্তিদার ও কল্পনা দত্ত ধরা পড়ে। বিচার শুরু হয় একসঙ্গে। অন্যান্য অনেক বিপ্লবী নেতার ক্ষেত্রে দেখা গেছে, ধরা পড়ে একবার জেলে যাবার পর তারা নিচেষ্ট হয়ে পড়তেন। তারা মনে করতেন নির্ভীকভাবে ফাঁসির দড়ি গলায় পড়াই এখন তাদের একমাত্র কাজ। সূর্য সেন কিন্তু ধরা পড়ার পর একটুও দমে যাননি। তিনি জেল থেকে উদ্ধার পাবার চেষ্টা করেছেন, বাইরের বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ করেছেন, তার নির্দেশ পাঠিয়েছেন। তার ফাঁসির ঘটনাও অনন্য। তাকে ফাঁসি দেবার সময় ঠিক হয় রাত ১২টার পর, যাতে জেলের অন্যান্য বন্দীরাও কিছু টের না পায়। সেলের দরজা খুলে তাকে যখন বাইরে আনা হলো, তিনি প্রচণ্ড জোরে চিৎকার করে বলে উঠলেন, বান্দে মাতারাম। সেই শব্দে অন্যান্য কয়েদিদের ঘুম ভেঙে গেল। তারা ছুটে এলো নিজেদের দরজার কাছে। সূর্য সেন আবার বান্দে মাতরম ধ্বনি দিতেই তারা সকলে কণ্ঠ মেলালো। তারপর চলল এইরকম, সূর্য সেন এক পা করে এগিয়ে বান্দে মাতরম বলছেন, শত শত কণ্ঠে তার উত্তর আসছে। এ যেন মৃত্যু যাত্রা নয়, এ যেন বিজয় মিছিল। ইংরেজ কারারক্ষীদের এ ব্যাপার সহ্য হবে কেন? এই উল্লাস তাদের ভয় দেখানোর যন্ত্রকে বিকল করে দিতে চায়। তারা মেরে মেরে সূর্য সেনকে থামিয়ে দিতে চাইল। সূর্য সেন থামেননি। তখন সমাবেত সিপাহী শান্ত্রী একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে সূর্য সেনের ওপর মারতে মারতে অজ্ঞান করে ফেলে। অজ্ঞান করে কিংবা সেখানেই মেরেই ফেলে তা জানা যায় না। শুধু এইটুকু জানা যায়, সূর্য সেন স্বেচ্ছায় ফাঁসির দড়ি গলায় পড়েননি। তার অচেতন বা মৃতদেহটিকে টানতে টানতে এনে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। সূর্য সেনকে মেরে ফেলেও সরকারের ভয় যায়নি। তার মৃতদেহ থেকেই যদি উঠে আসে আবার কোনো ফিনিক্স পাখির মতো বিপ্লবী আত্মা। তাই সেই রাত্রেই ১৯৩৪ সালের ১২ই জানুয়ারি সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারের মৃতদেহ চুপি চুপি জেলখানা থেকে সরিয়ে এনে একটি জাহাজে তোলা হয়। জাহাজ বঙ্গোপসাগরের বুকে খানিকটা গিয়ে থামে। তারপর ওই ২ মৃতদেহ বস্তায় ভরে নামিয়ে দেওয়া হয় সমুদ্রের অতল জলে, হাঙ্গর কুমিরের খাদ্য হবার জন্য। সূর্য সেনের মৃত্যুর পরেই মোটামুটিভাবে বলা যায় ভারতের পরাধীন বিপ্লবীবাদীদের যুগ শেষ। কংগ্রেস তখন শাসনতন্ত্রের কিছু কিছু অংশ পেয়ে যাওয়ায় অনেকের মনে হলো এই পথেই আস্তে আস্তে ক্ষমতার হস্তান্তর হবে। তরুণ তাজা বিপ্লবীদের প্রায় সকলকেই সরকার তখন জেলে ভরেছে, অনেককে মেরে শেষ করে দিয়েছে। প্রাক্তন বয়স্ক ক্লান্ত বিপ্লবীরা তখন আস্তে আস্তে গিয়ে আশ্রয় নিচ্ছেন কংগ্রেসের ছত্রছায়ায়। কেউ কেউ ফিরে যাচ্ছেন সংসার ধর্মে। মার্ক্সবাদও অনেককে আকর্ষণ করে নিয়ে গেল সংগঠনের পথে। সূর্য সেনের মৃত্যুর পরও ২-১ বছর বাংলার নানা প্রান্তে ও ভারতের অন্যান্য রাজ্যে কয়েকটি ঘটনা ঘটেছে। তবে তার অধিকাংশই প্রতিশোধমূলক কিংবা বিচ্ছিন্ন ঘটনা। বিশ্বাসঘাতকদের উপর বদলা নেবার জন্য কিংবা পুরনো শপথ পালন করার জন্য এখানে সেখানে আগুন জ্বলেছে। সবচেয়ে বিস্ময়কর প্রতিশোধের ঘটনা ঘটেছিল ১৯৪০ সালে। লন্ডনে আবার ভারতীয় বিপ্লবীদের বন্দুক গর্জে উঠেছিল। মদনলাল ধিংরার পর এবার উধম সিং। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় উধম সিং ছিলেন একজন কিশোর। সে তার চোখের সামনে তার আত্মীয় বন্ধুদের জন্তু জানোয়ারের মতো নিহত হতে দেখেছে ইংরেজের গুলিবর্ষণে। সেই তখন থেকেই সে প্রতিশোধ নেবার বাসনা পুষে রেখেছিল। এই হত্যাকাণ্ডের নায়ক মাইকেল ও ডায়ারকে সে কখনো ভোলেনি। মাইকেল ও ডায়ার বিলেতে ফিরে এসে দেশবাসীর কাছ থেকে পেয়েছিলেন ২৬,০০০ পাউন্ডের পুরস্কার। সম্রাটের কাছ থেকে পেয়েছেন নাইটহুডের খেতাব এবং ক্রমাগত ভারতবাসীদের প্রতি ঘৃণা ছড়িয়েছেন। তিনি
তিনি ভেবেছিলেন কোনো ভারতবাসী তার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। বহু বছর কেটে গেছে, তিনি জানেন না একজন তার পেছনে ছায়ার মতো ঘুরছে। 1940 সালের 13ই মার্চ তিনি কেনসিংটনের বাড়ি থেকে বেরোবার সময় বলে গেলেন, আমি বিকেল 5টার মধ্যেই ফিরে এসে চা খাবো। ভারতীয় কুলিদের রক্ত মেশানো চা তাকে আর পান করতে হয়নি। তার নিজেরই রক্ত ছড়িয়ে পড়েছিল লন্ডনের মাটিতে। ক্যাক্সটন হলে একটা মিটিং সবে শেষ হয়েছে। সারোডয়ার সবার সঙ্গে করমর্দন করছেন। একজন সবল জওয়ান এগিয়ে এসে সোজা 5-6টা গুলি ফুঁড়ে দিল তার শরীরে। তারপর রিভলভার সমেত হাত শূন্যে তুলে সে গর্জন করতে লাগলো, আমার পথ ছেড়ে দাও, আমার পথ ছেড়ে দাও। প্রায় দরজা পর্যন্ত পৌঁছে গিয়েছিল সে, কিন্তু বেরোবার আগেই দুজন লোক ধরে ফেলে তাকে। এই লোকটির গায়ে অসীম শক্তি, সহজে ধরে রাখা যায় না। 7-8 জন মিলে এসে মাটিতে ফেলে গায়ের উপর চেপে বসল। উধম সিং এর কাছে পাওয়া গিয়েছিল 25 বছরের পুরনো একটা রিভলভার, আর সেই রকমই পুরনো কার্তুজ। আদালতে সে বলেছিল, আমার নাম উধম সিং নয়, আমার নাম রাম মোহাম্মদ সিং আজাদ। অর্থাৎ সে ভারতের হিন্দু, মুসলমান, শিখ প্রভৃতি সকল শ্রেণীর মানুষের প্রতীক হয়ে প্রতিশোধ নিয়েছে। ফাঁসির দণ্ড শুনে বলেছিল, আমি দেখেছি সাম্রাজ্যবাদী ব্রিটিশের অধীনে আমাদের দেশের কত লোক না খেয়ে মরে। দেশের কাজ করার জন্য আমি মরতে ভয় পাই না। দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়ে গেছে। আন্তর্জাতিক সুযোগ নিয়ে পরাধীন দেশের স্বাধীন হবার চেষ্টা একটি ইতিহাসসম্মত। প্রথম মহাযুদ্ধের সময় ভারতীয় বিপ্লবীরা এই সুযোগ গ্রহণ করার জন্য একটা সর্বাত্মক পরিকল্পনা করেছিল, কিন্তু সাংগঠনিক দুর্বলতার জন্য শেষ পর্যন্ত তার সার্থক হতে পারেনি। দ্বিতীয় মহাযুদ্ধের সময় দেশ অনেক বেশি প্রস্তুত, রাজনৈতিক তৎপরতা অনেক বেশি, কিন্তু বিপ্লবের জন্য ডাক দেবে কে? বিভিন্ন প্রদেশের বিপ্লবী সংস্থাগুলো ততদিনে ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। বিপ্লবী ছেলেরা, যারা তখনও ফাঁসিতে মরেনি, কারাগারের অন্ধকারে শৃঙ্খলাবদ্ধ। বাংলার একটি বড় বিপ্লবী প্রতিষ্ঠান প্রকাশ্যে দল ভেঙে দিয়ে মিশে গেছে কংগ্রেসের সঙ্গে। কংগ্রেসের পক্ষ থেকে মহাত্মা গান্ধী তখন ধাপে ধাপে অধিকার আদায়ের জন্য দর কষাকষি করছেন ব্রিটিশ সরকারের সঙ্গে, আর একদিকে মোহাম্মদ আলী জিন্নাহ সারা দেশের মুসলমান সমাজকে বিচ্ছিন্ন করে ফেলেছেন মূল আন্দোলন থেকে। তার দাবি, তখন আর ভারতের স্বাধীনতা নয়, মুসলমানদের স্বাধীনতা। বিপ্লবে বিশ্বাসী সাধারণ মানুষ তখন তাকিয়ে আছে একমাত্র সুভাষচন্দ্রের দিকে। সুভাষচন্দ্র কখনো কোনো গুপ্ত বিপ্লবী দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জড়িত ছিলেন না, তবু তিনিই ছিলেন অনেকের চোখে বিপ্লবী যৌবনের প্রতীক। সুভাষচন্দ্র প্রতিষ্ঠিত বেঙ্গল ভলান্টিয়ার্স একসময় অনেকগুলি বিপ্লবী কর্মকাণ্ডে অংশ নিয়েছিল। সুভাষচন্দ্র তখন ভারতীয় কংগ্রেসের সভাপতি। 1939 সালের সেপ্টেম্বর মাসে হিটল্যান্ড পোল্যান্ড আক্রমণ করার সঙ্গে সঙ্গে ব্রিটেন হিটলারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তার প্রতিধ্বনি হিসাবেই যেন ভারতের পক্ষ থেকে বড়লাট লর্ড লিনলেথগো যুদ্ধ ঘোষণা করলেন জার্মানির বিরুদ্ধে। যেন ভারত একটা আলাদা দেশ নয়, তার জনসাধারণের ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই। মহাত্মা গান্ধী সমেত যে সমস্ত কংগ্রেসি নেতাদের এতদিন আলাপ আলোচনা চলছিল, তাদের কিছুই জানানো হলো না পর্যন্ত। বোঝা গেল ইংরেজ আসলে এইসব নেতাদের কতখানি গুরুত্ব দেয়। কংগ্রেসের সভাপতি হিসেবে সুভাষচন্দ্র আগেই প্রস্তাব দিয়েছিলেন যে ব্রিটেনের সাম্রাজ্যবাদী যুদ্ধে ভারত কোনো অংশ নেবে না এবং ভারতের জনবল ও সম্পদ এই যুদ্ধে ব্যবহার করায় সর্বপ্রকার বাধা দিবে। তাছাড়া তিনি তুললেন পূর্ণ স্বাধীনতার দাবি। সারা দেশ জুড়ে তৈরি হোক সমান্তরাল সরকার এবং যুদ্ধের সুযোগে ইংরেজকে পদচ্যুত করার দেশব্যাপী আইন অমান্য আন্দোলনের প্রস্তুতি চলা দরকার। অহিংসা নীতিতে স্থির বিশ্বাসী গান্ধীজি বিপদের সুযোগ নিয়ে শত্রুকে আক্রমণ করতে চান না। ইংরেজ এখন আক্রান্ত, এখন তার পশ্চাৎ আক্রমণ ন্যায়সঙ্গত নয়। যুদ্ধের গোড়ার দিকে অন্তত তিনি বিনা শর্তে ইংল্যান্ডকে সাহায্য দানের পক্ষপাতী ছিলেন। শুরু হলো গান্ধী সুভাষ মতবিরোধ। জওহরলাল নেহেরু এতদিন সুভাষের সমর্থক হয়েও
শেষ পর্যন্ত বশীভূত হলেন গান্ধীজির নীতিতে। কংগ্রেসের মধ্যে সুভাষকে ক্ষমতাচ্যুত করার বহু রকম কলা কৌশল শুরু হলো। অভিমানী সুভাষ কংগ্রেস থেকে পদত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গড়লেন। রাজনীতিতে সাম্প্রদায়িকতার প্রশ্নেও সুভাষের মনে কখনো স্থান পায়নি। এই সময় হিন্দু মুসলমান রাজনীতি প্রকট হয়ে ওঠায় সুভাষচন্দ্র এর গতিরোধ করার চেষ্টা করেছিলেন। ডালহৌসিতে তখনও হলওয়েলের কুখ্যাত মনুমেন্ট বিদ্যমান। সিরাজউদ্দৌলার কলঙ্ক মোচনের জন্য সুভাষ সেই মনুমেন্ট ভেঙে ফেলার আহ্বান জানালেন ছাত্র যুব সমাজের কাছে। হিন্দু ও মুসলমান সব শ্রেণীর মধ্যে এ আবেদন সাড়া দিয়েছিল, কিন্তু নির্দিষ্ট দিনের আগে সরকার সুভাষকে জেলে নিক্ষেপ করল। সুভাষ আমৃত্যু অনশনের সিদ্ধান্ত জানিয়ে দিল সরকারকে। সেই 1921 সাল থেকে সুভাষ বহুবার জেল খেটেছেন। জেলের মধ্যে তিনি দুবার গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। এবারের অনশন যে তার স্বাস্থ্যের সইবে না তা জানা কথা। সুভাষের হঠাৎ কিছু হয়ে গেলে দেশব্যাপী যে ভয়ঙ্কর প্রতিক্রিয়া হবে তা বুঝতে পেরেই সরকার তাড়াতাড়ি তাকে মুক্তি দিয়ে তার এলগিন রোডের বাড়িতে অন্তরীণ করে রাখলেন। বাড়ির বাইরে পুলিশ পাহারা। বহু লোক সুভাষবাবুকে একবার চোখের দেখা দেখতে আসে এলগিন রোডে, কিন্তু সুভাষবাবু ছোট একটা ঘরে নিজেকে নির্বাসিত করেছেন, কারুর সঙ্গে দেখা করেন না। অতি বিশ্বস্ত দু একজন সহচরকে তিনি মাঝে মাঝে কথা বলার জন্য ডাকেন। তারা দেখেছেন সেই সময় সুভাষচন্দ্র কোনো এক নিকটাত্মীয়ের মৃত্যুতে শোক প্রকাশের জন্য দাড়ি কামানো বন্ধ রেখেছেন। সবসময় পাঠ করছেন ধর্মগ্রন্থ। চেহারা অনেক রোগা হয়ে গেছে, এ যেন অন্য সুভাষচন্দ্র। কিন্তু তলে তলে এক দুঃসাহসী পরিকল্পনা চলছিল। মনে পড়ে যায় আওরঙ্গজেবের নজরবন্দি শিবাজির কথা। 1941 সালের 17 জানুয়ারির শেষ রাত্রে পুলিশের চোখের ধুলো দিয়ে সুভাষচন্দ্র অন্তর্ধান করলেন। সারা ভারতবর্ষে ছড়ানো ব্রিটিশের এত বড় পুলিশ ও গুপ্তচর বাহিনী তার সন্ধান পেল না। মৌলভীর ছদ্মবেশে সুভাষ সেই রাত্রেই গাড়িতে চেপে চলে এলেন ধানবাদ। পরদিন রাত্রে মাঝরাত্রে গেমো স্টেশন থেকে ধরলেন দিল্লি কালকা মেল। বিনা বাধায় পৌঁছে গেলেন পেশোয়ার। সেখানে দুদিন থেকে একজন সঙ্গীকে নিয়ে যাত্রা করলেন কাবুল। এখানে তার পাঠানের ছদ্মবেশ, কিন্তু সুভাষচন্দ্র পাঠানের ভাষা জানেন না। তিনি মানুষজন দেখলে বোবাকালা সেজে থাকতেন। তখন তার নাম জিয়াউদ্দিন। পেশোয়ার থেকে ভারত সীমান্ত পার হতে হলে পেরোতে হবে কাবুল নদী। সয় সম্বলহীন দুজন মাত্র মানুষ সেই নদী পার হলেন শুধু মনের জোরে। কতগুলো চামড়ার মশক যা মাছ ধরা জাল দিয়ে বেঁধে বানানো হলো নৌকা। কোনো ক্রমে পৌঁছালেন এসে এপারে। কিন্তু এপারে আর কোনো যানবাহন নেই। রাত্রি নেমে এসেছে, দারুণ শীত। সারা রাত সেই খোলা জায়গায় কাটাতে হলে নিশ্চিত মৃত্যু। মাঝে মাঝে দু একটা গাড়ি যায়, ওরা হাত দেখালেও থামে না। কিছু দূর হেঁটে এসে সুভাষ একটি কুয়ার পাশে গাছতলায় শুয়ে পড়লেন। শেষ পর্যন্ত একটা মালভর্তি লরি দয়া করে থামালো, কিন্তু লরিতে তো বসার জায়গা নেই। চালকের কাছে কাকুতি মিনতি করে ওরা দুজন উঠে বসলেন লরির ছাদে মালপত্রের উপরে। ছুরির মতো ধারালো শীতের হাওয়া। রাস্তার দুপাশে গাছের ডালপালা লাগছে ওদের চোখে মুখে, যে কোনো মুহূর্তে ছিটকে পড়ে যাবার সম্ভাবনা। তবু লরি এসে কাবুলে পৌঁছালো ওদের দুজনকে নিয়ে। সেখানে রেডিও ব্যবসায়ী উত্তম চাঁদের বাড়িতে আশ্রয় পেলেন। সুভাষের পরিকল্পনা ছিল কাবুল থেকে রাশিয়া যাওয়া, সেখান থেকে বার্লিন। যুদ্ধের প্রারম্ভে রুশ ও জার্মান মৈত্রী চুক্তিতে আবদ্ধ এবং ইংরেজের শত্রু। এই দুই দেশের কাছ থেকেই তিনি সাহায্যের আশা করেছিলেন। কিন্তু কাবুলের রাশিয়ান মিশনের সঙ্গে যোগাযোগ করেও কোনো সুফল পেলেন না। দীর্ঘ 43 দিন তাকে অপেক্ষা করতে হয় কাবুলে। প্রতি মুহূর্তে ধরা পড়ার সম্ভাবনা। কাবুলিওয়ালাদের মধ্যে একজন বাঙালির পক্ষে ছদ্মবেশ ধরে এতদিন আত্মগোপন করে থাকা যে কি কঠিন কাজ, তার বিশেষ করে বোঝাবার দরকার নেই। অবশেষে ইটালির রাষ্ট্রদূতের মধ্যস্থতায় ইটালিয়ান ছদ্মনাম এবং পাসপোর্ট নিয়ে তিনি রুশ সীমান্ত পার হয়ে পৌঁছলেন মস্কোয়। পোশাক বদলে দাড়ি কামিয়ে আবার সুভাষচন্দ্র বসু হলেন।
রুশ কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তায় বিশেষ সুযোগ পাওয়া গেল না, বরং মস্কোয় জার্মান রাষ্ট্রদূত ভারতীয় রাজনীতি সম্পর্কে অনেক খবরাখবর রাখতেন। তিনি নিশ্চিত সাহায্যের আশ্বাস দিয়ে সুভাষচন্দ্রকে পাঠিয়ে দিলেন বার্লিনে। ভারতের সংস্কৃতি, দর্শন ও ঐতিহ্য সম্পর্কে জার্মান আগ্রহ সুবিদিত। সুভাষচন্দ্র জার্মান জাতিকে শ্রদ্ধা করলেও হিটলারকে কোনো দিনই পছন্দ করতে পারেননি। হিটলারও সুভাষচন্দ্রকে বিশেষ গুরুত্ব দেননি। পারস্পরিক অবিশ্বাসের ফলে এই দুজনের সম্পর্ক কখনো ভালো হয়নি। যুদ্ধের মাঝামাঝি অবস্থাতেই সুভাষচন্দ্র বুঝতে পেরেছিলেন এই যুদ্ধে জার্মানির জেতার আশা কম। ইংরেজ শেষ পর্যন্ত জিতলেও বেশি দুর্বল হয়ে পড়বে, যে ভারতের স্বাধীনতা দিতে বাধ্য হবে। সুভাষচন্দ্র চেয়েছিলেন বার্লিন রেডিওর সাহায্য নিয়ে দেশবাসীকে সজাগ করে তুলতে এবং প্রবাসী ভারতীয় সমর্থক এবং যুদ্ধে বন্দী ভারতবাসী সেনাদের মধ্যে থেকে বেছে নিয়ে একটা বাহিনী গঠন করতে। একটা দলকে সামরিক গুপ্তচর বৃত্তি শিক্ষা দিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। তারা দেশের ভিতর থেকে জনসাধারণের সাহায্য নিয়ে বিপ্লব শুরু করে দিবে। আর আফগানিস্তানের পথে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ দিয়ে সুভাষ সশস্ত্র সেনাবাহিনী নিয়ে ভারতে ঢুকবে। নাৎসি সরকার তখন পূর্ব চুক্তি বাতিল করে রাশিয়া আক্রমণের কথা ভাবছে। সুতরাং রুশ ভারত সীমান্ত ইংরেজকে বিব্রত করার জন্য সুভাষকে সাহায্য দিতে প্রস্তুত। রেডিও ব্যবহারের অধিকার দিলেন এবং ড্রেসডেনের কাছে এক ক্যাম্পে ভারতীয় যুদ্ধবন্দীদের জমায়েত করে দিলেন সুভাষের তত্ত্বাবধানে। এদিকে পুলিশের চোখে ধুলো দিয়ে ব্রিটিশ ভারত থেকে সুভাষচন্দ্রের উধাও হয়ে যাবার ফলে হচ্চকিত ব্রিটিশ সরকার ঠিক করলেন ভারতবাসীর মনে সুভাষচন্দ্র যাতে বীরের আসন না পায় তার সব রকম চেষ্টা করতে হবে। নানা রকম মিথ্যা কুৎসা রটানো হতে লাগলো তার নামে। তাকে বলা হতে লাগলো দেশদ্রোহী, নাৎসিদের হাতের পুতুল। নরওয়ে দেশের বিশ্বাসঘাতক কুইসলিং স্বেচ্ছায় নাৎসি বাহিনীকে ডেকে নিয়ে গিয়েছিল নিজের দেশে। সেই কুইসলিং এর সঙ্গে তুলনা দেওয়া হলো সুভাষ বসুর। এমনকি একবার রয়টার সারা পৃথিবীতে রটিয়ে দিল যে সুভাষচন্দ্র একটি বিমান দুর্ঘটনায় মারা গেছেন। তখন রেডিওতে ভেসে উঠল সুভাষের কণ্ঠস্বর। আজাদ হিন্দু বেতার থেকে তিনি বললেন, আমি সুভাষচন্দ্র বসু, এখনো বেঁচে আছি। আমি মরে গেলে ব্রিটিশ সরকারের অনেক সুবিধা হয় বটে, কিন্তু আমি বেঁচে আছি। আরেকটি ঘোষণায় তিনি বললেন, আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমার আনুগত্য যেমন চিরকাল ছিল তেমনি ভবিষ্যতেও থাকবে, শুধুমাত্র ভারতবর্ষের প্রতি। জার্মানিতে সংগঠন অনেকখানি এগিয়ে যাবার পরেও সুভাষচন্দ্র বুঝতে পেরেছিলেন এখানে থেকে বিশেষ কিছু সুবিধা হবে না। তিনি ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছিলেন যে শুধু নাৎসিদের সুবিধা করে দেবার জন্য তিনি কিছুমাত্র উদ্যম ব্যয় করবেন না, বরং ভারত স্বাধীন করবার জন্য জার্মানির যতখানি সাহায্য পাওয়া যায় তিনি সেটাই ব্যবহার করতে চান। কিন্তু জার্মানি সেই সাহায্য দেবার ব্যাপারে বারবার কথার খেলাপ করছে। ওদিকে দূরপ্রাচ্যে প্রচণ্ড শক্তিশালী জাপান বিদ্যুৎ গতিতে জয় করছে একটির পর একটি দেশ। ভারতের দ্বারপ্রান্তে তাদের পৌঁছে যেতে আর দেরি হবে না। এর মধ্যে ভারতে ও দূরপ্রাচ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। প্রথম মহাযুদ্ধের পর ভারত থেকে পলাতক রাসবিহারী বসু এখন জাপানের নাগরিক হলেও ভারতের স্বাধীনতার চিন্তা তার মনে সবসময় জাগ্রত রয়েছে। প্রথম মহাযুদ্ধে দেশ স্বাধীন করার জন্য তার বিরাট পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। দ্বিতীয় মহাযুদ্ধেও তিনি আবার সেই সুযোগ গ্রহণ করার জন্য তৎপর হলেন। দক্ষিণ পূর্ব এশিয়ান ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ স্থাপন করে তিনি মন দিলেন দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে থাকা ভারতীয়দের সংঘবদ্ধ করার কাজে। 1941-এর শেষ দিকে জাপান যুদ্ধ ঘোষণা করার প্রায় সঙ্গে সঙ্গে স্থাপিত হল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। জাপান যেসব দেশগুলি যুদ্ধে জয় করেছে সেখানকার ব্রিটিশ বাহিনীর মধ্যে বন্দী ভারতীয় সেনাদের মুক্তি দেওয়া হলো। জেনারেল মোহন সিং এর অধীনে তারা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির অন্তর্ভুক্ত হয়ে গেল বেশ সহজেই। দূরপ্রাচ্যের বিভিন্ন দেশের ভারতীয় নেতৃস্থানীয় ব্যক্তিরা রাসবিহারী বসুর সভাপতিতে মিলিত হলেন টোকিওতে। ইন্ডিপেন্ডেন্স লীগের অস্তিত্ব এবং উদ্দেশ্যের কথা জানিয়ে দেওয়া হলো সারা পৃথিবীতে।
সেই সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ভারতের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে যুদ্ধ হবে তা পরিচালনা করবে শুধুমাত্র ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এবং ভারতীয়রাই এই সেনাবাহিনীর নেতৃত্ব দিবে। তারা জাপানের কাছ থেকে সামরিক সহযোগিতা চাইলেন এবং ভারতের ভবিষ্যৎ সংবিধান রচনা করবেন শুধুমাত্র ভারতীয় জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই। এ ব্যাপারে জাপানের কোনো রকম হস্তক্ষেপ থাকবে না। এরপর রাসবিহারী দূরপ্রাচ্যের বিভিন্ন দেশ ঘুরে ঘুরে জনসমর্থনের জন্য প্রচার চালাতে লাগলেন। ভারতের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের কাছে তিনি বেতারে আবেদন জানালেন নিজেদের মধ্যে সব রকম বিভেদ ভুলে এখন শত্রুর বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রামের জন্য প্রস্তুত হতে এবং এই সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির শক্তি বৃদ্ধি হতে লাগল। সিঙ্গাপুরের পতনের পর জাপানের প্রধানমন্ত্রী তেজো ভারতের স্বাধীনতার প্রতি পূর্ণ সমর্থন জানালেও পরবর্তী কয়েক মাসে জার্মানির নাৎসি সরকারের মতনই জাপানের নিপ্পন সরকার ভারতীয়দের দাবিগুলি নিয়ে সব কষাকষি করে সময় নষ্ট করতে লাগল। জেনারেল মোহন সিং ইন্ডিপেন্ডেন্স লীগের সত্যগুলির পূর্ণ স্বীকৃতির আগে জাপানের সহযোগিতায় তার বাহিনীকে যুদ্ধে নিযুক্ত করতে স্বীকৃত হননি। এই বিষয়ে মতান্তর হওয়ায় মোহন সিং পদত্যাগ করলেন। ইন্ডিপেন্ডেন্স লীগের উপদেষ্টা পরিষদের সব সদস্যও সরে গেলেন। মোহন সিং এর সঙ্গে সঙ্গে রইলেন একা রাসবিহারী। দীর্ঘকালের বিপ্লবী রাসবিহারী তখন বৃদ্ধ এবং ডায়াবেটিসে ভোগার ফলে শরীর অশক্ত, তবু হাল ছাড়লেন না। এতখানি এগিয়ে এসেও সবকিছু নষ্ট হতে দিলেন না তিনি। তার নিরলস পরিশ্রমে ভারতীয় সেনাবাহিনীর অস্তিত্ব অটুট রইল। এর আগেই ব্যাংককে সম্মেলনে ভারতীয় প্রধানরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে ইউরোপের সমরাঙ্গন থেকে নেতাজি সুভাষচন্দ্রকে প্রাচ্যে আসার জন্য আমন্ত্রণ জানাবেন। রাসবিহারী নিজ উদ্যোগে সুভাষের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এখন তিনি প্রতীক্ষায় রইলেন সুভাষচন্দ্রের আগমনের ঘণ্টির জন্য। ইতিমধ্যে ভারতে এক অনর্থ রক্তক্ষয়ী সংগ্রাম হয়ে গেল। মহাযুদ্ধের প্রথম দিকে কংগ্রেসের মনোভাব যা ছিল, 1942 সালে মহাযুদ্ধের অবস্থার পরিবর্তন হওয়ায় সেই মনোভাবও অনেক বদলেছে। জাপান রেঙ্গুন জয় করে ভারতের একেবারে দ্বার প্রান্তে উপস্থিত হয়েছে। অনেকের তখন ধারণা এ যুদ্ধে ইংরেজের জয়ের আশা নেই। আসাম ও বাংলাদেশ থেকে পিছু হটবার জন্য ইংরেজ তখন তৈরি। জাপানিরা যাতে সাহায্য না পায় সেই জন্য পূর্ব বাংলার সমস্ত নৌকো বায়জাপ্ত হয়েছে। এই অবস্থায় সাম্রাজ্যের মধ্যে যাতে বিশৃঙ্খল দেখা না দেয় সেই জন্য ভারতীয় নেতাদের ঠান্ডা করার উদ্দেশ্যে চার্চিল সাহেব পাঠালেন ক্রিপস মিশন। জিন্না তখন ভারত বিভাগ এবং পাকিস্তানের দাবিতে অনড়। কংগ্রেসের মধ্যে এক রাজগোপাল আচারী ছাড়া আর কেউ ভারত বিভাগের কথা স্বপ্নেও স্থান দিতে চায় না। ভারতের কমিউনিস্ট পার্টি তখন বিভিন্ন অঞ্চলের আত্মনিয়ন্ত্রণাধিকারের প্রশ্নে ভারত বিভাগ ব্যাপারে নৈতিক সমর্থন জানিয়েছে। পরস্পর বিরোধী দাবি এবং ব্রিটিশ সরকারের কৌশলে ক্রিপস মিশন ব্যর্থ হল। দেশের জনগণ উত্তাল, অসহিষ্ণু। একটা কিছু করা দরকার। হঠাৎ গান্ধীজি ঠিক করলেন দেশব্যাপী একটা আন্দোলনের হুমকি দিলেই যুদ্ধে আহত ইংরেজ তাল সামলাতে পারবে না, স্বেচ্ছায় ভারত ছেড়ে চলে যাবে। বোম্বাইয়ে নিখিল ভারত কংগ্রেস কমিটি পাশ করলেন আগস্ট প্রস্তাব। তাতে বলা হলো ভারত স্বাধীনতা লাভ করলে সমগ্র এশিয়া ও আফ্রিকার জনগণের মন আশায় ও উৎসাহে পূর্ণ হবে। ভারতের স্বাধীনতা প্রাপ্তির উপরেই মহাযুদ্ধের ভবিষ্যৎ এবং গণতন্ত্রের সাফল্য নির্ভর করছে। জনসাধারণ যেন ধৈর্য ও সাহসের সঙ্গে বিপদ ও কষ্টের সম্মুখীন হয়ে গান্ধীজির নেতৃত্বে ভারতের মুক্তি সংগ্রামে অনুগত সৈন্যের মতো তার আদেশ মেনে চলে এবং তারা যেন মনে রাখে অহিংসাই এই আন্দোলনের ভিত্তি। দেশের মন্ত্র হবে কারেঙ্গে ইয়া মারেঙ্গে, ইংরেজ ভারত ছাড়াও। এই প্রস্তাব গ্রহণের পরদিন 9 আগস্ট সকালে ইংরেজ সরকার গান্ধী, নেহেরু সমেত সমস্ত কংগ্রেস নেতাদের গ্রেফতার করল। দেশের মানুষ রাগে ফেটে পড়ল। স্বতঃস্ফূর্তভাবে নেতৃত্বহীন পরিকল্পনাহীন বিপ্লবে মেতে উঠল। টেলিগ্রাফের তার কেটে রেল লাইন উপরে থানা দখল করে শুরু হলো
ইতস্তত বিক্ষিপ্ত সংগ্রাম। ইংরেজ ভয় পেয়ে দেশ ছেড়ে পালালো না। বাংলা, বিহার, যুক্তপ্রদেশ ও মধ্যপ্রদেশের কোনো কোনো অঞ্চল কিছুদিনের জন্য ব্রিটিশ শাসনমুক্ত হতে পেরেছিল। তারপরই মিলিটারি ও পুলিশ মেদিনীপুর, বালিয়া ও সাতারা জেলায় শুরু করে দিল তাণ্ডব। এমনকি বিমান থেকেও মেশিন গানের গুলি বর্ষণ করা হয়েছে জনতার উপর। সরকারি হিসেব মতেই এই কাণ্ডারিহীন আকস্মিক বিপ্লবে ২৫০টি রেল স্টেশন, ৫০০টির বেশি ডাকঘর এবং ১৫০টির বেশি থানা আক্রান্ত হয়েছিল। সরকারের প্রতিশোধ নিয়েছে ৫৩৮টি জায়গায় গুলি চালিয়ে ১৪০ জনকে নিহত এবং ১৬৩০ জনকে আহত করে, ৬০,০০০-এর বেশি গ্রেফতার এবং ১৮,০০০ ভারত রক্ষা আইনে বন্দী। ভারতীয় নেতাদের ভবিষ্যৎ পরিকল্পনাহীন এক দুর্বল নীতির জন্য বহু প্রাণ এবং বিপুল ধন সম্পত্তি নষ্ট হল। ১৯৪৩-এর জুন মাসে সুভাষচন্দ্র সাবমেরিনে করে পেনাং হয়ে এসে পৌঁছালেন টোকিওতে। রাসবিহারী নিজে সেখানে থেকে তাকে নিয়ে এলেন সিঙ্গাপুরে। এক বিরাট জনসমাবেশে রাসবিহারী আবেগ কম্পিত গলায় বললেন, আমি আপনাদের কাছে আজ কি উপহার এনেছি দেখুন। সুভাষের দিকে ফিরে বললেন, একে এনেছি। আপনাদের কাছে, ভারতের কাছে অথবা পৃথিবীর কাছে শ্রীযুক্ত সুভাষচন্দ্র বসুর কোনো পরিচিতির দরকার নেই। It symbolizes all that is best, noblest, the most daring and the most dynamic in the youth of India. রাসবিহারী সর্বাধ্যক্ষের পদ তুলে দিলেন সুভাষচন্দ্রের হাতে। সুভাষ নতুনভাবে ঢেলে সাজালেন ভারতীয় সেনাবাহিনীকে, নাম দিলেন আজাদ হিন্দ ফৌজ। এই ফৌজের বৃত্তি ও পেশা অনুযায়ী হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকলের সমান অধিকার। এমনকি নারীদের নিয়েও তৈরি হল আলাদা বাহিনী। ৫ই জুলাই সমবেত সেনাবাহিনীর সামনে সুভাষচন্দ্র দিলেন তার ঐতিহাসিক ভাষণ। কমরেডস, সৈনিক, তোমাদের রণহুঙ্কার হোক, চলো দিল্লি। এই স্বাধীনতার যুদ্ধের শেষে আমাদের মধ্যে কে কে বেঁচে থাকবে আমি জানি না, কিন্তু আমি কথা জানি, শেষ পর্যন্ত আমরা জিতবই। আমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা যতদিন না লালকেল্লায় ব্রিটিশ সাম্রাজ্যবাদের কবরখানায় বিজয় উৎসব না করবে ততদিন আমাদের বিশ্রাম নেই। আমি কথা দিচ্ছি, অন্ধকার কিংবা আলোয়, দুঃখে কিংবা সুখের সময়, যন্ত্রণায় কিংবা জয়ের দিনে আমি সব সময় তোমাদের সঙ্গে থাকব। আজ তোমাদের দেবার মতো আমার কিছুই নেই, শুধু ক্ষুধা, তৃষ্ণা, কষ্ট, পদযাত্রা আর মৃত্যু ছাড়া। স্বাধীন ভারতবর্ষকে দেখে যাবার জন্য আমাদের মধ্যে কে কে বেঁচে থাকবে তাতে কিছু যায় আসে না। ভারত একদিন স্বাধীন হবে, এই তো সবচেয়ে বড় কথা, এবং এই স্বাধীনতার জন্য আমরা আমাদের যথাসর্বস্ব দিয়ে যাব। দিল্লির পথই স্বাধীনতার পথ, চলো দিল্লি। সুভাষের আগমনে মালয়, সিঙ্গাপুর, বার্মা প্রভৃতি অঞ্চলের ভারতীয়দের মধ্যে অভূতপূর্ব চাঞ্চল্য দেখা গেল। সুভাষের রাজনৈতিক জীবন, দীর্ঘকাল ইংরেজের সঙ্গে তার লড়াই এবং কংগ্রেস সভাপতি হিসাবে তার আপসীন নীতির জন্য তার খ্যাতি বহু আগে থেকে বহু বিস্তৃত ছিল। এখন তার সশরীর উপস্থিতি এবং দৃঢ় বিশ্বাসময় অগ্নিগর্ভ ঘোষণা শুনে দলে দলে মানুষ যথাসর্বস্ব দিয়ে সাহায্য করতে এগিয়ে এলো। একটি সভায় সুভাষের গলার ফুলের মালা নিলামে বিক্রি হয়েছিল ১২ লক্ষ টাকায়। আজাদ হিন্দ ফৌজের অর্থভাবের চিন্তা রইল না। সেনাবাহিনীতে ছাড়াও বিভিন্ন প্রশাসনিক কাজেও স্বেচ্ছাসেবক পাওয়া যেতে লাগলো হাজার হাজার। জাপানের সঙ্গে সমান সমানভাবে সম্পর্ক রাখার জন্য সুভাষচন্দ্রের নেতৃত্বে প্রতিষ্ঠিত হল অস্থায়ী আজাদ হিন্দ সরকার। ইউরোপের বিভিন্ন পরাজিত দেশগুলির অস্থায়ী সরকার তখন দেশের বাইরে লন্ডন থেকে কাজ চালাচ্ছে। সুভাষের রাষ্ট্রপতিত্বে অস্থায়ী আজাদ হিন্দ সরকার কাজ চালাতে লাগলো সিঙ্গাপুর থেকে। ১৯৪৩-এর ২৩শে অক্টোবর দুপুর ১২:১২টার সময় আজাদ হিন্দ সরকার আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে ব্রিটেন ও আমেরিকার বিরুদ্ধে। ভারতে তখন ব্রিটিশ ও মার্কিন সৈন্যরা একযোগে কাজ করছে। এই অস্থায়ী সরকারকে কূটনৈতিক স্বীকৃতি দিয়েছিল জাপান, বার্মা, ক্রোয়েশিয়া, জার্মানি, চীনের জাতীয় সরকার, ইতালি, থাইল্যান্ড প্রভৃতি। ভারতীয় স্থল ভূভাগে জাপানের কোনো কর্তৃত্ব থাকবে না। এই দাবির স্বীকৃতি অনুযায়ী জাপান সরকার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ তুলে দিল আজাদ হিন্দ
ফৌজের হাতে। দ্বীপ দুটির নতুন নামকরণ হল শহীদ ও স্বরাজ। সেখানে উড়ল ভারতের জাতীয় পতাকা, ব্যান্ডে বেজে উঠল জাতীয় সঙ্গীত। নেতাজি সুভাষচন্দ্র এসে দাঁড়ালেন ঐতিহাসিক সেলুলার জেলের সামনে। দীর্ঘ 40 বছর ধরে কত স্বাধীনতা সংগ্রামী এই কারাগারের অন্ধকার কুঠুরিগুলোতে আইক্ষয় করেছেন। অত্যাচারের নিগ্রহে কেউ কেউ পাগল হয়ে গেছেন, কেউ শেষ নিঃশ্বাস ফেলেছেন এখানে। তাদের স্বপ্ন সার্থক করে আজ এই জেলখানার সামনেই প্রথম স্বাধীন ভারতের পতাকা উঠতে দেখা গেল 30 ডিসেম্বর 1943। আন্দামান নিকোবরের ব্রিটিশ চিফ কমিশনার তখন পলাতক। তার প্রাসাদের জাতীয় পতাকা উড়িয়ে দিয়ে সুভাষচন্দ্র বললেন, দিল্লির বড়লাটের বাড়িতেও এ পতাকা শীঘ্রই একদিন উড়বে। আজাদ হিন্দ ফৌজের মধ্যে ভারতের সব প্রদেশের লোক ছিল। সুভাষচন্দ্র তাদের মধ্যে জাতীয়তাবোধ এমনভাবে জাগিয়ে তুলতে পেরেছিলেন যে যাতে নিয়ম শৃঙ্খলা ছিল অটুট। এই ফৌজে প্রায় 1400 অফিসার এবং 50,000 সৈন্য। সুভাষচন্দ্র ভেবেছিলেন এই সেনাবাহিনী নিয়ে ভারতের পূর্ব সীমান্তে উপস্থিত হতে পারলে ভারতীয় জনগণের মধ্যেও একটা বৈপ্লবিক অভ্যুত্থান ঘটবে। ভারতীয় নেতারা কিছুতেই এই সুযোগ নষ্ট হতে দেবেন না। তখন দেশের অভ্যন্তর ও বাইরে থেকে যুগপৎ আক্রমণে ব্রিটিশ প্রতিরক্ষা শক্তি ভেঙে পড়তে দেরি হবে না। তিনি গান্ধীজি ও জওহরলাল প্রমুখের নামেও একটা ব্রিগেডের নামকরণ করেছিলেন। গোপনে জলপথে ও স্থলপথে ভারতে পাঠিয়েছিলেন তার দূতদের, দেশের জনমত জাগ্রত করার উদ্দেশ্যে। আজাদ হিন্দ ফৌজ সত্যিই যখন ভারত সীমান্তে উপস্থিত হল, সেদিন দেশের ভিতর থেকে কোনো সাহায্যই পাওয়া গেল না। সুভাষের দূতরা এদেশে প্রবেশ করার প্রায় সঙ্গে সঙ্গেই পুলিশের হাতে ধরা পড়েছে। কয়েকজন প্রাণ দিয়েছে ফাঁসির দড়িতে। 42-এর বিপ্লবের পর অসম্ভব মার খেয়ে খেয়ে দেশের লোক ঢুকছে। বড় বড় নেতারা এবং দেশের যুবশক্তি কারাবদ্ধ। 43-এর দুর্ভিক্ষের পর বাংলাদেশ তখনও মুমূর্ষু অবস্থা কাটিয়ে উঠতে পারেনি। টাটা, বিড়লা, ইস্পাহানি প্রভৃতি ব্যবসায়ীর দল যুদ্ধের দৌলতে এমনই ফুলে ফেপে উঠেছে যে দেশ স্বাধীন করার ব্যাপারে তাদের মাথা ব্যথা নেই, বরং যুদ্ধ যত বেশি দিন চলবে তত বেশি লাভ। তাছাড়া সুভাষ বোস যে বিশ্বাসঘাতকের মতো জাপানকে পথ দেখিয়ে নিয়ে আসছে, ভারতবর্ষে ব্রিটিশের এই প্রচারের বিরতি নেই। অনেক ভারতীয় রাজনীতিবিদও এর সঙ্গে সুর মিলিয়েছেন। যুদ্ধের ডামাডোলের নানান দেশের মিথ্যা কথার ফুলঝুরিতে আজাদ হিন্দ ফৌজের পূর্ব সীমান্তের উপস্থিতির সঠিক তাৎপর্যই বুঝতে পারেনি সাধারণ মানুষ। সেই সময়কার পররাজ্য লোলুপ জাপান শেষ পর্যন্ত সত্যিই ভারতের স্বাধীনতা মেনে নিত কিনা সেটা ঐতিহাসিক জল্পনার বিষয়। যে জাপান চীনের উপর বীভৎস অত্যাচার চালিয়েছে, তার সাহায্য গ্রহণ করা সুভাষচন্দ্রের পক্ষে যুক্তিযুক্ত হয়েছিল কিনা সেটাও তর্ক সাপেক্ষ। কিন্তু এ কথাও সত্যি, একজন জাপানি সৈন্যও ভারতের মাটিতে পা দেয়নি এবং আজাদ হিন্দ ফৌজের সব রকম সামরিক শিক্ষা ও সংগঠনই ছিল শুধু ভারতীয়দের দ্বারা নিয়ন্ত্রিত এবং ভারতীয় ভাষায়। ভারতীয়দের স্বতন্ত্র অধিকারের কথা সুভাষচন্দ্র বারবার স্মরণ করিয়ে দেবার জন্যই বোধহয় জাপানিদের কাছ থেকে তিনি যথেষ্ট সাহায্য পাননি। যুদ্ধ চলাকালীন সময়ে তিনি একবার ঘোষণা করেছিলেন যে আমরা কি এতই বুদ্ধি কম যে ওরা আমাদের বোকা বানাবে? বিশ্বাস করুন আমাকে, জাপানিরা কখনোই আমাদের স্বাধীনতার ব্যাপারে জোরজুরি করতে পারবে না। আমাদের সাবধান থাকতে হবে। শুধু আমাদের শত্রু ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধেই নয়, জাপানের সাম্রাজ্যবাদী আমলাতন্ত্রের বিরুদ্ধে এবং কিছু কিছু ভারতীয়র সম্পর্কেও। আজাদ হিন্দ ফৌজ প্রথম যুদ্ধ শুরু করে 4 ফেব্রুয়ারি 1944 সালে আরাকানের পার্বত্য এলাকায়। মোট 1 বছর 3 মাস তারা যুদ্ধ চালিয়েছিল। রসদ, গোলাবারুদ, যানবাহনের অভাবে ছিল তাদের নিত্যদিনের সঙ্গী। বার্মা ও আসামের দুর্ভেদ্য পাহাড় ও জঙ্গলে আশ্রয়হীন অবস্থায় তারা অকুতোভয় লড়াই চালিয়েছে এবং প্রথম দিকে যে শৌর্য ও পরাক্রমের পরিচয় দিয়েছে তা আমাদের চিরকাল গর্ব করার মতো। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 3 মাস আজাদ হিন্দ ফৌজের বিজয়গতি অব্যাহত থাকে।
মার্চের মাঝামাঝি কেনেডি পিকে উঠে ভারতীয় সৈন্যরা যখন ভারতের সীমানা দেখতে পেল, তখন বিপুল উল্লাসে জয়ধ্বনি দিয়েছিল। 18 মার্চ তারা দলে দলে ভারত সীমান্ত পার হয়ে তুলে দিল স্বাধীনতার পতাকা। একের পর এক সীমান্ত চৌকি ও গ্রাম দখল করে তারা এগিয়ে আসতে লাগলো। কোহিমার কাছাকাছি এসে তীব্র সংঘর্ষের পর পিছু হটে গেল ব্রিটিশ বাহিনী। কোহিমা দখল করে মুক্তিবাহিনী আরও এগিয়ে যেতে লাগলো, আর একটি বাহিনী ভারত বার্মার সীমান্তের দক্ষিণ দিক দিয়ে ঢুকে পড়ে খুলে দিল দ্বিতীয় ফ্রন্ট। বেতারে সুভাষচন্দ্র আবার দেশবাসীর কাছে আহ্বান জানালেন সহযোগিতার জন্য। তিনি বললেন, ভারতের মাটি থেকে ইঙ্গো মার্কিন সৈন্য নিশ্চিহ্ন হলে দেশের জনগণের অনুমোদিত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হবে। বর্ষাকাল নেমে আসার পর যুদ্ধের গতি আবার অন্যদিকে ফিরে গেল। আসামের পাহাড়ের দুর্ধর্ষ বর্ষা, সেখানে সাজ সরঞ্জামহীন আশ্রয়হীন যোদ্ধার দল কোনো শক্তিতে লড়বে সুশিক্ষিত শত্রু সেনার সঙ্গে। ইঙ্গো মার্কিন সেনাবাহিনী এই সুযোগে প্রবল শক্তিতে চাপ দিয়েছে। আজাদ হিন্দ ফৌজ পিছু হটতে লাগলো, প্রাণ হারালো হাজার হাজার সৈনিক। জাপানিদেরও বিজয় অভিযান এখন বাধা পেয়েছে। অন্যান্য রণাঙ্গনে পরাজয়ের ফলে ভারতীয় মুক্তি সেনাদের সাহায্য করার উৎসাহ জাপানিদের ক্রমশ কমতে লাগলো। 1945 সালের 13 মে পেগুতে আজাদ হিন্দ ফৌজের শেষ বাহিনীও আত্মসমর্পণ করতে বাধ্য হয়। জার্মানিতে সুভাষচন্দ্র যে ভারতীয় জাতীয় বাহিনী তৈরি করে এসেছিলেন, তাদের রাখা হয়েছিল বিস্কে উপসাগর তীরে সামরিক শিক্ষার জন্য। সময় মতো তারা অন্য দিক থেকে ভারত সীমান্তে চলে আসবে। নোম্যান্ডি আক্রমণের সময় জার্মান বাহিনীর সঙ্গে সঙ্গে তাদেরও পিছু হটে আসতে হবে। তাদের প্রায় 200 জন পথেই মারা যায়। 150 জনকে মার্কিন ইংরেজ বাহিনী বিনা বিচারে গুলি করে হত্যা করে, বাকি সবাই বন্দী হয়। সুভাষচন্দ্র বলেছিলেন, আমি জাপানের কাছ থেকে সাহায্য চাইবার জন্য লজ্জিত নই। এককালের মহাশক্তিশালী ব্রিটিশ সাম্রাজ্যও যদি ভিক্ষের ঝুলি নিয়ে পৃথিবীতে বেরিয়ে পড়তে পারে, আমেরিকার কাছে হাঁটু গেড়ে সাহায্য চায়, তাহলে আমাদের মতন পদানত এবং নিরস্ত্র জাতি কেন আমাদের বন্ধুদের কাছ থেকে সাহায্য নেবে না? আধুনিক কালের ইতিহাস থেকে এমন একটাও দৃষ্টান্ত কি কেউ দেখাতে পারবে যেখানে কোনো পরাধীন দেশ কোনো রকম বিদেশি সাহায্য না নিয়েই স্বাধীন হতে পেরেছে? সুভাষচন্দ্রের দুর্ভাগ্য, তিনি যাদের কাছ থেকে সাহায্য নিতে গিয়েছিলেন সে জার্মানি ও জাপানি হেরে গেল। যে জেতে তার হাতে অনেক যুক্তি থাকে, যে হারে তার বহু দোষ। বিজয়ী শক্তি তার নামে যথেষ্ট দোষারোপ করতে পারে। সুভাষচন্দ্র বসু শেষ পর্যন্ত জিততে পারলেন না। সুভাষচন্দ্রের শেষ পরিণতি রহস্যে ঢাকা। 1945 সালের আগে 8ই আগস্ট ফরমোজার তাইহুকু বিমানবন্দর থেকে তিনি কোনো গুপ্ত জায়গায় যাবার সময় বিমানে আরোহণ করার একটু পরেই বিমানে আগুন লাগে এবং অগ্নিদগ্ধ অবস্থায় জাপানি সামরিক হাসপাতালে তার মৃত্যুর যে কাহিনী প্রচলিত আছে তাতে অনেকেরই বিশ্বাস নেই। সুভাষচন্দ্রের মৃত্যু হোক বা না হোক, তার মৃত্যুর সংবাদ প্রচারিত হবার পরেও তার প্রভাব অসম্ভব বেড়ে যায়। মাইকেল এডওয়ার্ডসের ভাষায়, দ্য ঘোস্ট অফ সুভাষ বোস লাইক হ্যামলেটস ফাদার walked the battlements of the Red Fort, and his suddenly amplified figure forward the conferences at the were to lead to independence. আজাদ হিন্দ ফৌজের বন্দীদের যখন দিল্লির লালকেল্লায় বিচারের জন্য আনা হয়, তখন সারা দেশে বিপুল আলোড়ন পড়ে গেল। তাদের মুক্তির দাবিতে স্বতঃস্ফূর্ত মিছিল বেরিয়ে পড়ল গ্রামে নগরে। কলকাতার ছাত্রদের উপর পুলিশ গুলি চালায়, কিন্তু লাঠি, কাঁদানে গ্যাস আর গুলি দিয়ে এদেশের মানুষকে দমন করার স্তর তখন পেরিয়ে গেছে। জওহরলাল নেহেরু সুভাষের সংগ্রাম অভিযানের প্রতি প্রকাশ্যে বিরোধিতা জানিয়েছিলেন, কিন্তু এখন জনগণের আবেগ ও আকাঙ্ক্ষা বুঝতে পেরে জীবনে প্রথম ব্যারিস্টারের পোশাক পরে লালকেল্লায় গেলেন আজাদ হিন্দ ফৌজের জওয়ানদের পক্ষ সমর্থন করতে। সুভাষচন্দ্রের নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের যুদ্ধে সার্থকতার চেয়েও একটা বড় সার্থকতা আছে। দেশীয় সৈনিকদের নিয়ে সম্পূর্ণ সামরিক পদ্ধতিতে কোনো দেশীয় নেতার পক্ষে যে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ চালানো সম্ভব তার একটা পরীক্ষা হয়ে গেল। এরপর ভারতীয় সৈন্যদের উপর নির্ভর করে কি ভারতের সাম্রাজ্য চালানো যায়?
যুদ্ধের মাঝখানে মাদ্রাজের উপকূল বাহিনীর সৈনিকরা বিদ্রোহ করে প্রতিরক্ষা ব্যবস্থা বানচাল করতে চেয়েছিল। 9 জন বাঙালি সৈন্যের মৃত্যুদণ্ড দিয়ে কোনো ক্রমে সেবার বিদ্রোহ চাপা দেওয়া হয়েছিল। যুদ্ধের পর 1946 সালে বোম্বাই বন্দরের তলবার জাহাজের নৌ সৈন্যরা ধ্বনি দিয়ে উঠল, জয় হিন্দ, আজাদ হিন্দ ফৌজের মুক্তি চাই। 19 ফেব্রুয়ারি নৌ সৈন্যরা ধর্মঘট করে আর বিপ্লবের ডাক দেয়। তাদের সমর্থন জানিয়েছিল স্থল ও বিমান বাহিনীর সৈনিকেরা। এসব কিসের লক্ষণ? আর একটা বিস্ফোরণের জন্য অপেক্ষা করলে ব্রিটিশকে আর ধনপ্রাণ নিয়ে দেশ ছেড়ে যেতে হবে না। তাই অতি দ্রুত স্বাধীনতা দেবার কথা জানিয়ে দেওয়া হলো। 1947 জুন মাসে 3 তারিখে ইংল্যান্ডের শ্রমিক সরকার ঘোষণা করলেন 15 আগস্ট ভারত বিভক্ত করে দুটো আলাদা রাষ্ট্র কংগ্রেস ও মুসলিম লীগের হাতে তুলে দেওয়া হবে। স্বাধীনতার সেনানীরা ভারতের ছিন্ন ভিন্ন রূপের কথা আগে স্বপ্নেও ভাবেননি। এখন সেটাই হলো বাস্তব সত্য। মাত্র 72 দিনের দুই দেশের সীমানা ভাগাভাগি, ধন সম্পদ বন্টন, প্রতিরক্ষা, সেনাবাহিনী, চাকরি প্রভৃতির জটিল সমস্যাগুলির মীমাংসা হয়ে গেল তাড়াহুড়ো করে, যাতে দুই খণ্ডেই অসন্তোষ থেকে যায়। পাঞ্জাব আর বাংলাকে টুকরো করে মেরুদণ্ড ভেঙে দেওয়া হলো এই দুই বিদ্রোহ জাতির। দাঙ্গা ও দেশত্যাগ হলো দুই পক্ষের নিত্যবর্ষের ঘটনা। 15 আগস্ট দিল্লির লালকেল্লায় ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে জওহরলাল নেহরু উড়িয়ে দিলেন ত্রিবর্ণ জাতীয় পতাকা। গান্ধীজি তখন সেখান থেকে বহু দূরে। তিনি বললেন, আজ যাদের উৎসব করার ইচ্ছা হয় করুক, আজ আমার কান্নার দিন। স্বাধীনতার পর সেনা ব্যারাক থেকে ব্রিটিশ অফিসাররা চলে যাবার সময় ভারতীয় সহকর্মীদের বিদ্রূপ করে বলেছিল, তোমরা এদের সামলাতে পারবে? আমরা সুয়েজ পর্যন্ত পৌঁছাতেই তোমরা বাঁচাও বাঁচাও বলে আত্মস্বরে আমাদের ডেকে পাঠাবে। তারা ভেবেছিল এত বড় দেশের শাসন ব্যবস্থা বজায় রাখার ক্ষমতা ভারতীয়দের নেই। না, ইংরেজদের আর ডেকে পাঠাতে হয়নি, বরং ইংরেজকেই সুয়েজের এপাশের সব বড় ঘাঁটি ছেড়ে চলে যেতে হয়েছে। ভারতের দৃষ্টান্তে এশিয়ার অন্য সমস্ত কলোনিগুলোতে এসেছে স্বাধীনতার জোয়ার। আফ্রিকার দেশগুলিও জেগে উঠেছে। ভারতবর্ষের স্বাধীনতা লগ্নেই পৃথিবীতে বেজে উঠেছে সাম্রাজ্যবাদের মৃত্যুর ঘণ্টাধ্বনি। রাসবিহারী বসু, ভগৎ সিং প্রভৃতি বিপ্লবীরা এবং হাজার হাজার সত্যাগ্রহী শুধু এদেশের স্বাধীনতার কথাই ভাবেননি। তারা স্বপ্ন দেখেছিলেন পৃথিবীর সমস্ত নিপীড়িত মানুষের মুক্তির। বিদেশি দাসত্ব থেকে স্বাধীনতার পরও বাকি থেকে যায় মানুষের অর্থনৈতিক স্বাধীনতা, আত্মবিকাশ ও প্রকাশের স্বাধীনতা। তবু প্রত্যক্ষ বিদেশি শাসন, যার নাম পরাধীনতা, তার জ্বালা যে কি সাংঘাতিক! সেই পরাধীনতা একটা জাতিকে যে কত হীনমন্য করে দেয়, এই সুযোগ এই নতুন যুগে যারা জন্মেছে তারা হয়তো সেটা ঠিক অনুভব করবে না। সেই মর্ম যন্ত্রণাতেই হাজার হাজার মানুষ প্রাণ তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতার সংগ্রামে। অনেক সময় তাদের দৃষ্টি ছিল সীমাবদ্ধ, পথে অনেক ভুল ভ্রান্তি ঘটেছে, কিন্তু যে উন্নত আদর্শে তাদের আত্মদান তা কখনো ব্যর্থ হবার নয়। তাদের প্রতিটি রক্তবিন্দু লেগে আছে এদেশের ভিত্তিপ্রস্তরে। ভারতীয় নামে একটি জাতির স্বাধীনতা এসেছে। এখন বাকি এই জাতির প্রতিটি মানুষের সুস্থ জীবনযাত্রার স্বাধীনতা। আমাদের সামনে এখনো সুদীর্ঘ পথ পড়ে আছে, যাদের নাম আমরা জানি। তাছাড়াও আরও হাজার হাজার সংগ্রামী প্রাণ দিয়ে বিলুপ্ত হয়ে গেছেন আমাদের স্মৃতি থেকে। তাদের সমবেত আত্মদানে অর্জিত এই স্বাধীনতার উত্তরাধিকার এখন আমাদের উপর বর্তেছে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ। প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে আমার এই দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। আপনারা শুনছিলেন
সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা অগ্নিপুত্র পর্ব 7, এবং এটি ছিল শেষ পর্ব। গল্প পঠনটি ভালো লেগে থাকলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করে সাথে থাকুন, পাশে থাকুন। গল্প শুনুন।